এসআইআর কাজ কি 2025-26 সালে কি প্রথম হচ্ছে নাকি এর আগেও হয়েছে? দেখুন, আপনাদেরকে খুব সহজ ভাষায় আমি জানিয়ে রাখি যে এসআইআর এর কাজ কিন্তু 1950 সালের পর থেকে শুরু করে আজ পর্যন্ত বহুবারই কিন্তু হয়েছে। কিন্তু আপনারা কেউ কি জানতেন যে এসআইআর এর মানে কি? কেউ কখনো কিন্তু আপনারা জানতেন না যে এসআইআর এর মানে কি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে এবার কিন্তু এসআইআর কে নিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কিন্তু একেবারে তোলপাড় হয়ে আছে। প্রথম তোলপাড়টা হয়েছিল বিহারে, তারপরে তোলপাড়টা হলো পশ্চিমবঙ্গে এবং আরো বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে এসআইআর হচ্ছে সেখানে সেখানে কিন্তু একটা তোলপাড় হচ্ছে, একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং সব থেকে বড় কথা হলো যে এসআইআর কে কেন্দ্র করে ভারতের সুপ্রিম কোর্টে যতগুলি মামলা হয়েছে এবং যতগুলি হিয়ারিং হয়েছে, এটা হচ্ছে সব থেকে আশ্চর্যজনক। কেননা যে নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত যতগুলো নির্দেশ দিতে হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা কিন্তু খুবই কিন্তু দুঃখের বিষয় এবং সব থেকে আশ্চর্যের বিষয়। কেননা এর আগে যে নির্বাচন কমিশন যে যতগুলো এসআইআর করেছিল, সেই এসআইআর গুলোতে কিন্তু এরকম কোনো বিতর্কও হয়নি বা সুপ্রিম কোর্টকে কিন্তু এতগুলো বাধা খাওয়াতেও হয়নি। এবং সব থেকে বড় কথা হলো যে সুপ্রিম কোর্টকে এবার সরাসরি কিন্তু এসআইআর কাজে কিন্তু আমাদের যারা বিচারপতিগণ আছেন, নিম্ন আদালতের যারা বিচারপতিগণ আছেন, তাদেরকে কিন্তু সরাসরি কিন্তু নামিয়ে দিতে হয়েছে। এটাও কিন্তু খুব আশ্চর্যের। তবে এই মর্মে আপনাদের কতগুলো কথা জানিয়ে রাখি যে এই যে আজকে আমাদেরকে এসআইআর কে নিয়ে আমাদেরকে জনগণকে বলছে নির্বাচন কমিশন যে তোমার বাবার ভোটার কার্ড দেখাও, তোমার মায়ের ভোটার কার্ড দেখাও, তোমার আরো যারা দিদি আছে, যারা আরো যারা বংশের লোক আছে তাদের ভোটার কার্ড দেখাও, কত কি চাইছে। সব থেকে বড় কথা কি জানেন? যে এগুলোই খুব আশ্চর্যের বিষয় যে আজকে হঠাৎ করে একজন ভারতীয় নাগরিককে বলতে হচ্ছে যে তোমার বাবার ভোটার কার্ড, মায়ের ভোটার কার্ড কেন? তাহলে এবার আপনাদের সামনে যদি আমি একটা প্রশ্ন রাখি যে যারা ফুটপাতবাসী, যাদের কোনো বাড়ি ঘর নেই, যারা রাস্তাতেই ঘুমায়, তাহলে তাদের কি হবে? তাহলে তারা কি ভারতের নাগরিক নয়? ভালো করে বুঝুন কিন্তু কথাটা, যে আপনার বাড়ি ঘর আছে, আপনি বলছেন যে হ্যাঁ আমি ভারতীয় নাগরিক, কিন্তু যে সমস্ত মানুষগুলো রাস্তায় ঘুমায়, ফুটপাতে ঘুমায়, তারা দিনের পর দিন কিন্তু তাদের কোনো বাড়ি ঘর নেই, তাহলে তারা কি আমাদের ভারতীয় নাগরিক নয়? তারা কি ভোটার দিকে থাকবে না? জেনে রাখুন আইনটা, সেটা হলো যে 1950 সালে কিন্তু ভারত সরকার একটা আইন তৈরি করেছে। আইনটার নাম হলো যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950, বাংলায় যাকে বলা হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন 1950 সাল। এই জনপ্রতিনিধিত্ব আইনে কি বলা আছে? কতগুলো কথা কান দিয়ে শুনুন। জনপ্রতিনিধিত্ব আইনে বলা আছে যে কে ভোটার হতে পারবে, কে ভোটার হতে পারবে না, কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, কে কিভাবে ভোট দেবে, ভোটারের এলাকা কিভাবে নির্ধারণ হবে, কারা কারা ভোটে দাঁড়াতে পারবে, কারা কারা ভোটে দাঁড়াতে পারবে না, এই সমস্ত কথা কিন্তু ওই আইনে লেখা আছে। যে আইনটার নাম আমি একটু আগেই বললাম, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950, বাংলায় যাকে বলা হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন 1950 সাল। সব থেকে বড় কথা হলো যে আমি যে কথাটা একটু আগেই বললাম যে যার বাড়ি ঘর নেই, যারা ফুটপাতে বসবাস করে, তারা কি ভোট দিতে পারবে না? দেখুন, যে আইনের কথা আমি বললাম সেই আইনের 20 ধারাতে স্পষ্টভাবে লেখা আছে যে ডিটারমিনেশন অফ অর্ডিনারি রেসিডেন্স, ডিটারমিনেশন অফ অর্ডিনারি রেসিডেন্স, এই কথাটা কিন্তু ওই আইনের 20 ধারাতে লেখা আছে। তার মানে কি? তার মানেটা হলো যে যদি কোনো ব্যক্তির যদি বাড়িঘর নাও থাকে, সে যদি ফুটপাতেও যদি ঘুমিয়ে থাকে, তাহলে সেও ভারতের নাগরিক এবং তাকেও ভোটের দানের কিন্তু অধিকার দিতে হবে। দেখুন, 1950 সালে আমাদের ভারতের পার্লামেন্ট যখন এই আইনটিকে যখন তৈরি করে, এই আইনটার কিন্তু একটা উদ্দেশ্য ছিল। আইনটার উদ্দেশ্যটাই হলো যে ভারতবর্ষের প্রত্যেকটি জনগণ যেন ভোট দিতে পারে। এখানে কিন্তু এমন কিন্তু বলা নাই যে ভারতবর্ষে মনে করুন যে একজন হয়তো কোনো বিজ্ঞানী বা একজন সাহিত্যিক বা একজন কোনো ধরুন উচ্চপদস্থ কোনো আমলা, তার ভোটের দাম 100, আর একজন খেটে খাওয়া সাধারণ মানুষের ভোটের দাম মানে 50 বা 5, এটা কিন্তু নয়। এই আইনে নিশ্চিত করা হয়েছে যে ভারতের মাটিতে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করবে সেই সমস্ত মানুষই কিন্তু ভারতবর্ষের ভোটার এবং তাকে কিন্তু ভোট দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ভারতের প্রত্যেকটা মানুষ যেন ভোট দিতে পারে। আর আজকে দেখুন, আজকে আমাদের নির্বাচন কমিশন কি বলছে?
আজকে বলছে তুমি বাতিল, ওকে বলছে তুমি বাতিল, ওকে বলছে তুমি ডিলিট করে দেওয়া হলো, আরেকজনকে বলছে আন্ডার অ্যাডজুডিকেশন, মানে কত রকমের নিয়ম কানুন। তারপর বলছে তোমার বাবার ভোটার কার্ড দাও, মায়ের ভোটার কার্ড দাও। তাহলে তাহলে এবার আপনি বলুন তো, যে তাহলে আমি যে আইনের কথাটা বললাম, যে এবং আইনে যে 20 ধারাটা বললাম, তাহলে এটা কি হবে? তাহলে যে মানুষটি ফুটপাতে ঘুমাচ্ছে তার কি হবে? তাহলে ওকে বলবে নির্বাচন কমিশন, আরে যাও 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 যাও, তুমি তো বিদেশি নাগরিক, যাও তুমি বিদেশি নাগরিক, তুমি ইন্ডিয়া থেকে চলে যাও। দেখুন, এটা হতে পারে না। ওই আইনে ওই 20 ধারাতে যে কথাটা বলা আছে, যদি কোনো ফুটপাতে কোনো জনগণ যদি কোনো বসবাস করে, তাহলে বিএলও ওই ফুটপাতে গিয়ে পরপর 3 দিন দেখবে যে সেই ব্যক্তি ওই ফুটপাতে 3 দিন ঘুমায় কিনা। যদি পরপর যদি 3 দিন ঘুমায়, তাহলে সেই ব্যক্তিকেই ধরে নিতে হবে যে সে ভারতবর্ষের নাগরিক। এবং আপনাকে তো আমি তো এই আইনের কথা বললাম, এবং আপনার পাশাপাশি জানিয়ে রাখি যে সংবিধানে যে 325 ধারা আছে, সংবিধানের 325 ধারা আছে, তাহলে সংবিধান 325 ধারাতে কি লেখা আছে? সংবিধানের 325 ধারাতে লেখা আছে, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে প্রত্যেকটা জনগণকে ভোটদানের অধিকার দিতে হবে। অর্থাৎ কাউকে কোনো তফাৎ করা যাবে না, প্রত্যেকে দিতে হবে। আমার পাশাপাশি জানিয়ে রাখি যে সংবিধানের 326 ধারায় কি বলা আছে? সংবিধানের 326 ধারায় বলা আছে যে ভারতবর্ষের প্রত্যেকটি জনগণকে কিন্তু নিশ্চিত করতে হবে যে তাকে ভোট দিতে হবে। এটা কিন্তু নিশ্চিত করেছে। তাহলে যদি আমাদের দেশের আইন এবং সংবিধান যদি এই কথাই বলে, তাহলে আজকে নির্বাচন কমিশন কোন অধিকারে বলছে যে আপনাকে ভোট দিতে দেবে না, আপনি একজন ভারতবর্ষের নাগরিক? সুতরাং এই জায়গাটাই কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তাই আপনাদেরকে বলছি যে আপনারা যারা বিভ্রান্ত হয়েছেন, যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন যে নির্বাচন কমিশন আপনাদের নামটাকে ডিলিট করে দিয়েছে কিংবা আপনাদের নামটাকে আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখেছে, আপনারা কিন্তু কেউ চিন্তা করবেন না। কারণ ভারতবর্ষের আইন এবং সংবিধান এতই ঠুনকো নয় যে নির্বাচন কমিশন চাইলেই আপনাকে বাদ দিয়ে দিতে পারে। অতএব আপনারা অন্ততপক্ষে একটু নিশ্চিত থাকুন যে ভারতের নির্বাচন কমিশন যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনাদেরকে কিন্তু কোনোদিনই কিন্তু বাদ দিতে পারবে না। আপনারা কিন্তু ঠিকই ভোটার হিসেবে কিন্তু যুক্ত হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটু কি ধৈর্য রাখতে হবে, একটু সহ্য রাখতে হবে।